নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জটক বিচারের ষষ্ঠ ভাগ নিয়ে আলোচনা করব। এই ষষ্ঠ ভাগে আমি দম্পতির মানসিক মিল অর্থাৎ চন্দ্রের সঙ্গে চন্দ্রের মিল, দৈহিক মিল অর্থাৎ লগ্নের সঙ্গে লগ্নের মিল, আত্মার মিল অর্থাৎ রবির সঙ্গে রবির মিল না হলে কি ফল হবে সেটা নিয়ে আলোচনা করব। আমি জটক বিচার 6টি ভাগে অর্থাৎ 6টি ভিডিওতে আলোচনা করব বলেছিলাম। প্রথম ও দ্বিতীয় ভাগে জটক বিচারের অষ্টকূটের 8টি কূটের নিয়ম নিয়ে আলোচনা করেছি। তৃতীয় ভাগে দম্পতির দারিদ্র যোগ, অকাল মৃত্যু ও অকাল বৈধব্য যোগ নিয়ে আলোচনা করেছি। চতুর্থ ভাগে দম্পতির পরস্পরের চরিত্র দোষ এবং অনপত্য দোষ নিয়ে আলোচনা করেছি। পঞ্চম ভাগে আমি দম্পতির মানসিক মিল, দৈহিক মিল, আত্মার মিল নিয়ে আলোচনা করেছি। আজ এই ষষ্ঠ ভাগে তাদের মানসিক মিল, দৈহিক মিল ও আত্মার মিল না হলে কি ফল হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে স্মৃতিশাস্ত্রের অন্তর্গত নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট জটক বিচার ভাগ্যফল বিচারের তুলনায় অধিক স্থূল বিচার। জ্যোতিষের প্রবর্তক যে 18 জন ঋষি আছেন তাদের প্রণীত জ্যোতিষ গ্রন্থে এবং জৈমিনীয় সূত্রে নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিবাহ মিলনের কথার উল্লেখ নাই। বিশেষত জন্ম সময়ের গ্রহ সংস্থান হইতে মানবের ভাগ্যফলের বিচারের তুলনায় নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিবাহ মিলনের কোনো যুক্তিসঙ্গত গুরুত্ব থাকে না। গণমিলনে নররাক্ষস হইতে দম্পতির অকাল মৃত্যুর কোনো ন্যায়সঙ্গত যুক্তি পাওয়া যায় না। এগুলো লৌকিক বিচারে একটা আতঙ্কের কারণ সৃষ্ট হইয়া বহুদিন যাবৎ চলিয়া আসিতেছে। কেবলমাত্র রাজজটক মিলনে পরস্পরের জন্মচন্দ্র অর্থাৎ মনের সাম্য লক্ষণের পরীক্ষায় অষ্টকূট বিচারের ভিতরে মাত্র রাশিকূট গণনা গ্রহণযোগ্য। সুতরাং শুধুমাত্র অষ্টকূট বিচারের উপর নির্ভর করে বিবাহের জটক মিলনের সিদ্ধান্তে উপনীত হওয়া সমীচীন নহে। ঋষিগণ বিবাহের জটক মিলনে 5 ধরনের প্রধান বিচার করতে বলেছেন, অর্থাৎ দম্পতির পরস্পরের দারিদ্র যোগ, অকাল মৃত্যু, অকাল বৈধব্য, চরিত্র দোষ এবং অনপত্য দোষ। এই 5টির যে কোনো একটি একজনের থাকলে বিবাহ বর্জনীয়। এই 5 প্রকার দোষ বর্জিত মিলনের পর মূল প্রকৃতি এবং মনের সাম্য লক্ষণ পরীক্ষা করিয়া বিবাহ মিলনের ব্যবস্থা আবশ্যক। লগ্ন হইতে মূল প্রকৃতি এবং স্থূল শরীর এবং চন্দ্র হইতে মন বিচার করা হয়। সুতরাং লগ্ন ও চন্দ্র উভয়ের সাম্য লক্ষণ পরীক্ষা বিচার করিলে বাকি নারী নক্ষত্র ঘটিত অষ্টকূট বিচারের বিশেষ প্রয়োজন হয় না। বর ও কন্যার ভকূট মিলে চন্দ্র চন্দ্রভিত্তিক, রবি রবিভিত্তিক, লগ্ন লগ্নভিত্তিক মিল দেখতেই হবে। এই ক্ষেত্রে 3টি পর্যায়ে 7টি করে মোট 21টি বিচার দেখতে হবে। যে কোনো পর্যায়ে 7টির মধ্যে 1টি পাওয়া গেলে মিল হয়েছে ধরতে হবে। কারো ক্ষেত্রে চন্দ্র চন্দ্র মিল হলো, লগ্ন লগ্ন মিল হলো, কিন্তু রবি রবি মিল হলো না। এই ক্ষেত্রে ধারণা হলো দৈহিক অর্থাৎ লগ্ন ও মানসিক অর্থাৎ চন্দ্রের মিল হয়েছে, ব্যক্তিত্বের অর্থাৎ রবির মিল হলো না। ফলে দুজনার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত বাধার সম্ভাবনা। আবার কারো চন্দ্র রবি মিল হলো, লগ্নের মিল হলো না। সেই ক্ষেত্রে মানসিক ও ব্যক্তিত্বের মিল হলো, কিন্তু দৈহিক মিল হলো না। এইভাবে যে ক্ষেত্রের মিল হলো না সেই ক্ষেত্র থেকে জটিলতা উদ্ভবের কারণ ঘটবে। চন্দ্রচন্দ্র মিল না হলে আমাদের 2টি পর্যায়ে কয়েকটি বিষয় দেখতে হবে। প্রথম পর্যায়ে দেখতে হবে চতুর্থ ভাব অস্থির কিনা, চতুর্থপতি ও চন্দ্র পীড়িত হয়েছে কিনা। যদি পীড়িত হয়
তখন মিল হচ্ছে না এমন ধারণাই নিশ্চিত করবেন। দ্বিতীয় পর্যায়ে এই ক্ষেত্রে আরও 4টি বিষয় দেখতে হবে। তা হলো দ্বিতীয় ভাব ক্রূর গ্রহযুক্ত রাহু দৃষ্ট কিনা, তৃতীয় ভাবে মঙ্গল অবস্থিত বা দৃষ্টি দিয়েছে কিনা, শনি ও মঙ্গল সম্বন্ধযুক্ত হয়ে সপ্তম ভাব দর্শী হয়েছে কিনা, কেন্দ্রী বৃহস্পতি প্রতিকূল ভাব নিয়ে জাতচক্রে রয়েছে কিনা। আবার কোনো কোনো ক্ষেত্রে চন্দ্র মিল হলো এবং অমিলের বিষয় বৃদ্ধিকারী প্রথম পর্যায়ের বিষয়গুলি অধিকতরভাবে জাতচক্রে বিদ্যমান, সেই ক্ষেত্রে মিলটি ভেঙে যাওয়ার যথেষ্ট প্রবণতা রয়েছে বুঝতে হবে। লগ্ন মিল না হলে আমাদের 2টি পর্যায়ে কয়েকটি বিষয় দেখতে হবে। প্রথম পর্যায়ে দেখতে হবে স্বাস্থ্যভাব রোগ প্রবণ কিনা। দ্বিতীয় পর্যায়ে এই ক্ষেত্রে আরও 4টি বিষয় দেখতে হবে। তা হলো লগ্নভাব অস্থির কিনা, লগ্নপতি ও মঙ্গল পীড়িত কিনা, শুক্র রাহু যোগ সপ্তম সংযোগী হয়েছে কিনা, লগ্ন সপ্তম দ্বাদশ ও চতুর্থ ভাব ও পতি পরস্পরের সংযোগী হয়েছে কিনা, পীড়িত শুক্র বা মঙ্গল জাতচক্রে পরস্পরের সম্বন্ধযুক্ত হয়ে সপ্তমী যোগ কিনা। এই ক্ষেত্রে প্রথম পর্যায়গত বিষয়ের প্রাধান্যে লগ্ন মিল নষ্ট হওয়ার প্রবণতা হয় ধরবেন। দ্বিতীয় পর্যায়ের যে কোনো একটি পাওয়া গেলে অমিলের ক্ষেত্রে অমিলের তীব্রতা বাড়ে, একাধিকে তীব্রতর ধরবেন। রবি মিল না হলে আমাদের 2টি পর্যায়ে কয়েকটি বিষয় দেখতে হবে। প্রথম পর্যায়ে দেখতে হবে পঞ্চম ভাব অস্থির, পঞ্চম পতি ও রবি পীড়িত কিনা। দ্বিতীয় পর্যায়ে এই ক্ষেত্রে আরও 4টি বিষয় দেখতে হবে। তা হলো মঙ্গল তৃতীয় ভাবস্থ ও তৃতীয় ভাবদর্শী কিনা, পীড়িত শনি চন্দ্র জাতচক্রে পরস্পর সম্বন্ধযুক্ত কিনা, বৃহস্পতি জাতচক্রে পীড়িত কিনা, চন্দ্র রাহু যোগ আছে কিনা। এবার চন্দ্র যদি মিল না হয় তাহলে কি ফল হবে? যেমন মিল না হওয়ার কারণ আমরা আগে যেটা বলেছি, প্রথম পর্যায়ে চতুর্থ ভাব অস্থির, চতুর্থপতি ও চন্দ্র পীড়িত হলে ফলাফল হবে মনের অস্থিরতা, মানসিক দুর্বলতা। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছি যে দ্বিতীয় ভাব ক্রূর গ্রহযুক্ত রাহুদৃষ্ট হলে ফল হবে বাক্যের অসংলগ্নতা। তৃতীয়ভাবে মঙ্গল অবস্থিত বা দৃষ্টি দিলে যার সঙ্গে মনের মিল হবে না বা যাকে মনোমতো মনে হবে না তার সঙ্গে সম্পর্ক না রাখার মানসিকতা। শনি ও মঙ্গল সম্বন্ধযুক্ত হয়ে সপ্তম ভাব দর্শী হলে ফল হবে পরস্পরের দাম্পত্য সম্পর্কের বেমানান ভাব, যার থেকে হতাশা, অশুভ ইগোর বা ক্ষোভের উৎপত্তি। কেন্দ্রী বৃহস্পতি প্রতিকূল ভাব নিয়ে জাতচক্রে অবস্থান করলে এর ফল হবে বড় কন্যার স্বীয় পরিবারের প্রতি টান এবং ওই টান হেতু স্বকীয় কর্তব্য অকর্তব্য বিষয়ে বিচারবোধের দুর্বলতা। লগ্ন মিল না হলে কি ফল হবে সেটা আমরা দেখব। মিল না হওয়ার কারণ প্রথম পর্যায়ে আমরা যেটা আলোচনা করেছি, স্বাস্থ্যভাব রোগ প্রবণ হলে ফল হবে দৈহিক দুর্বলতা। লগ্নভাব অস্থির হলে এবং লগ্নপতি ও মঙ্গল পীড়িত হলে ফল হবে দৈহিক অসামর্থ্যকে অতিক্রমের চেষ্টা বা অগ্রাহ্য করে এগিয়ে চলার বা থাকার বল না থাকা। শুক্র রাহু যোগ সপ্তম সংযোগী হলে যৌনজ প্রবৃত্তির আধিক্য হেতু বিপদগামিতার সম্ভাবনা। লগ্ন সপ্তম দ্বাদশ ও চতুর্থ ভাব ও পতি পরস্পর সংযোগী হলে যৌনজ ব্যভিচার এর মানসিকতা বা অতিরিক্ত আসঙ্গ লিপ্সা। পীড়িত শুক্র বা মঙ্গল জাতচক্রে পরস্পর সম্বন্ধযুক্ত হয়ে সপ্তম সংযোগী হলে যৌনজ কেলেঙ্কারির পরিবেশে পড়ার ভয়। এবার রবি মিল না হলে কি ফল হবে সেটা আমরা এখন দেখব। প্রথম পর্যায়ে আমরা বলেছিলাম পঞ্চম ভাব অস্থির হলে এবং পঞ্চম পতি রবি পীড়িত হলে এর ফল হবে বুদ্ধির দুর্বলতা, পরিবেশ পরিস্থিতির মূল্যায়নের অক্ষমতা। মঙ্গল তৃতীয় ভাবস্থ ও তৃতীয় ভাবদর্শী হলে
যাকে পছন্দ হবে না বা যা মনোমত হবে না সেই ব্যক্তি বা বিষয়ের প্রতি বিতৃষ্ণা বা মেনে না নেবার মানসিকতা। পীড়িত শনিচন্দ্র জাতচক্রে পরস্পর সম্বন্ধযুক্ত হলে কোনো অবস্থাতেই সন্তুষ্ট থাকার মানসিকতা না থাকা বা খুঁতখুঁতে ভাব। বৃহস্পতি জাতচক্রে পীড়িত হলে কর্তব্য বা অকর্তব্য বিষয়ে মূল্যায়নের ক্ষমতা কম, বৃথা আত্মম্বরিতার প্রবণতা বা আত্মবোধ। চন্দ্ররাহু যোগ হলে নিজের স্বার্থের পরিপন্থী হলেই ক্রুদ্ধ হওয়ার প্রবণতা, নিজের স্বার্থ বিষয়ে অতিরিক্ত সচেতনতায় উচিত অনুচিত বোধ হারিয়ে ফেলা। এবার আমরা দেখব স্বামী স্ত্রীর পূর্বজন্মের সম্পর্ক আছে কিনা। স্বামী স্ত্রীর পূর্বজন্মের সম্পর্ক এবং পরস্পরের প্রতি নির্ভরতার যোগ হচ্ছে বরের বা কন্যার সপ্তমপতির উচ্চ নিজ স্বক্ষেত্রে কন্যা বা বরের রাশি বা লগ্ন আছে কিনা। বর বা কন্যার সপ্তমপতি যে ঘরে আছে সেই ঘরের অধিপতির অন্য স্বক্ষেত্র ও উচ্চ বা নিজ স্থান কন্যা বা বরের লগ্ন বা রাশি আছে কিনা। বর বা কন্যার সপ্তমপতি স্থিতি নক্ষত্রপতি যে ঘরে আছে সেই ঘরের অধিপতির অন্য স্বক্ষেত্র ও উচ্চ বা নিজ স্থান কন্যা বা বরের লগ্ন বা রাশি আছে কিনা। রবি ও চন্দ্রের ক্ষেত্রে দুইটি ঘর নেই, সেই ক্ষেত্রে একটি ঘরই নিতে হবে। বর বা কন্যার সপ্তমপতি স্থিতি নক্ষত্রপতি যেখানে রাহু বা কেতু, সেইখানে বিচারটা হবে এরকম। যেহেতু রাহু কেতু স্বক্ষেত্র নেই, সেহেতু রাহু বা কেতু যে রাশিতে অবস্থিত সেই ঘর এবং ওই ঘরের অধিপতির অন্য স্বক্ষেত্র ও উচ্চ নিজ স্থান কন্যা বা বরের লগ্ন বা রাশি আছে কিনা। এইগুলো যদি আমরা পাই তাহলে জানবো যে স্বামী বা স্ত্রী এদের মধ্যে পূর্বজন্মের সম্পর্ক আছে। দম্পতির বিবাহের সময় বিরুদ্ধ গ্রহেদের দশা চলছে কিনা সেটা বিচার করা কর্তব্য। জন্ম সময়ে অষ্টমস্থ এবং অষ্টমদর্শী অশুভ গ্রহের দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলিলে ওই সময়কে অতিক্রম করিয়া বিবাহের ব্যবস্থা করা যুক্তিসঙ্গত হবে। লগ্নপতির সহিত অষ্টমপতি সম্বন্ধযুক্ত দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশায় বিবাহ বর্জনীয়। সপ্তমপতি যুক্ত অষ্টমপতি দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা ভোগকালে বিবাহে দম্পতির অমঙ্গল নিশ্চিত হবে। চতুর্থস্থ অশুভ গ্রহের দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা ভোগকালে বিবাহে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এইভাবে আমরা 6টা ভাগে জোটক বিচার আলোচনা করলাম। আপনারা যদি এই 6টা ভিডিও পরপর দেখতে পারেন এবং অনুধাবন করতে পারেন, জোটক বিচার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এবং এটা আমি বিস্তারিত আলোচনা করেছি। প্রথম থেকে 6টি ভাগে জোটক বিচারের যতগুলি আলোচনা সম্ভব সবগুলোই আমি দেখিয়েছি। আশা করি এ থেকে আপনারা জোটক বিচার সম্বন্ধে বিশেষ উপকৃত হবেন। 6ষ্ঠ ভাগের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আমি মোট 6টি ভাগে জোটক মিলনের বিস্তারিত আলোচনা করলাম। এই 6টি ভিডিও আপনারা যত্ন সহকারে অনুধাবন করলে জোটক মিলন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।